বলছি RAM হ্যাঁ, বেশি নতুন ইন্টারফেস দেখে চিনতে পারছি, মনে হচ্ছে যে নতুন ইন্টারফেস মনে হচ্ছে, কালার আলাদা। এইগুলো সাজালাম, কিন্তু এখানে এটা কিভাবে আনবো? হ্যাঁ, লাইন আর্ট। জি ম্যাম। ওকে, ভালো হয়েছে এটা। আমি যে এই জায়গাটাকে মানে ইয়ে করা যাবে? কোনটা smooth কালার করে। দেবেন? কালার দেবেন কোনটা, নাকি কোন জায়গায় সমস্যা হয়েছে? ম্যাম এই যে মিকির বাম পাশের কানটা ম্যাম, এটা স্মুথ হয়নি। আচ্ছা, ওইখানে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে স্মুথ টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করলে স্মুথ হয়ে যাবে। ডিরেকশন বাইরে থেকে ড্র্যাগ করে ওই অংশটুকু সিলেক্ট করে নেন। ওভাবে না, ওভাবে ক্লিক করলে তো পয়েন্ট সিলেক্ট হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে বাইরে থেকে এইভাবে ড্র্যাগ করেন এই অংশটুকু। হ্যাঁ, এবারে স্মুথ টুলে যান। ইরেজারের মধ্যে আছে অথবা তার উপরে আছে, দেখেন এইখানে আছে বোধহয়, ইরেজারের বামে, বামে দেখেন, এই যে স্মুথ টুল, এটা দিয়ে এখানে স্মুথ করেন। না, হয়েছে? লাইনের সাথে ড্রাগ করো। লাইনের সাথে জাস্ট এরকম ড্র্যাগ করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হয়ে তো। গেছে। যত জায়গায় এরকম আছে এটা করলে সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে ম্যাম এই এই কাজগুলা লাইন আর্টের, আমি বেশ কয়েকটা করছি। লাইন আর্টের একটা গিগ দিয়েন তাহলে আপনি, যারা যারা এই কাজের প্রতি ইন্টারেস্টেড, লাইন না, আর্টের দিয়ে দিন। আমি ইনশাল্লাহ ম্যাম শনিবারে দিয়ে দেবো। আপনাদের যার যা গিগ বাকি আছে না, এই কয়েকদিন মানে মাঝখানে শুক্রবার আছে, আজকের দিন আছে, এই 2 দিনে যদি মোটামুটি সবকিছু গুছিয়ে নিতে পারেন, তাহলে শনিবারে একবারে 2টা গিগ পাবলিশ করে দিতে পারবেন। ম্যাম এইটা একটু দেখবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, একটা আছে তো, এটাই আছে। ম্যাম এই যে এই জায়গাটুকু, এই যে এইখানে একটু দেখতেছি ইয়ে হয়েছে, তো এইখানে দিচ্ছি। হ্যাঁ, এখানেও আবার সিলেকশন নিতে হবে, সিলেকশন না নিলে কাজ হবে না। ডিরেক্ট ও সিলেকশন নেন, ডিরেক্ট সিলেকশন নিয়ে একটু সিলেকশন করে নিয়ে তারপর করেন। এবারে স্মুথ চলে আসেন। ঠিক আছে, ম্যাম এখানে বলেন। একটা প্রবলেম হচ্ছে ম্যাম, সেটা এই যে আমরা তো এই যে লাইনারটা করে ফেলছি, এটা বের হুম করে ফেলছি, এইটার হুম এখন কোন ফরম্যাটে বা আর্টবোর্ডটা কি পিক্সেলে নিব নাকি মিলিমিটারে, মিলিমিটারে তো নাই, নাকি হুম ইঞ্চিতে নিব ম্যাম? সেভ করার পরে না ফেটে যাচ্ছে ম্যাম। আচ্ছা, এটা তাহলে ইঞ্চিতে নেওয়ার চেষ্টা করবেন আর এক্সপ্যান্ড করে দিবেন প্রয়োজনে। এটা লাইন আছে তো, স্ট্রোক আকারে আছে, এটা যদি এক্সপ্যান্ড করে দেন তখন তো এটা শেপ হয়ে যাবে পুরোটাই। তখন শেপ হিসেবে থাকলে বোধহয় আর ফেটে যাবে না। ওকে। আর কি আর্টবোর্ডের উপরে কোনো কিছু ডিপেন্ড করে ম্যাম, যে আমার আর্টবোর্ডের আর্টবোর্ডের সাইজটা সাইজ কত? যদি খুব ছোট হয়, লাইক পিক্সেলে যদি নেন, পিক্সেল তো অনেক ছোট, তো খুব বেশি ছোট নিলে হয়তো একটু ফেটে যেতে পারে কখনো কখনো। ওকে। একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। আপনার এক কাজ করতে পারেন, গিগ ইমেজের যে রেশিও আছে না, ওই রেশিও অনুযায়ী হয়তো মাঝামাঝি বসাই দিলেন, ওকে। অথবা 2টা 3টা ইউজ করলেন, ওইভাবে সেভ করতে পারেন। বা নর্মালি যে কার্ড হয় 5 ইঞ্চি 7 ইঞ্চি করে, যে কার্ড গুলা হয় সেরকম সাইজে করতে পারেন।
তাহলে এটা সেভ দেওয়ার সময় তো এই অরিজিনাল যে ছবিটা সেটা অরিজিনালটা তো দরকার নাই, আপনার তো ওইটা শুধু লাইন আর্ট থাকলেই হবে। হ্যাঁ ওইটা ডিলিট করে দেবো তাই তো? আমার স্ক্রিনটা একটু দেখেন তো। হ্যাঁ দেখছি, জি বলেন। ম্যাম এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিছি, নিয়ে হ্যাঁ এই যে কালার পিকআপটাও নিছি। আমি চাচ্ছি যে এই হোয়াইটটা ডিলিট হয়ে যাবে এবং এইগুলো ডিলিট হবে না, বাট এগুলোর উপরে আসলে এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আপনি ড্র্যাগ করছেন কি একসাথে নাকি মাঝখান হ্যাঁ, থেকে? হ্যাঁ এখান থেকে স্যাম্পল নিয়ে দেন ড্র্যাগ করেন, একবারে ড্র্যাগ করবেন, মাঝখানে কিন্তু অফ করবেন। একবারে ড্র্যাগ করলেও এরকম দেখাচ্ছে। টলারেন্স কমায় নেন, টলারেন্স বেশি আছে, টলারেন্স আরো কমায় দেন। এবার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। ঠিক আছে।
টলারেন্স কমানো থাকলে দেখেন ম্যাজিক ইরেজার আছে, আরেকটা আছে না ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, আর একটা টুল আছে। ওটা তো কালার অনুযায়ী জাস্ট একটা ক্লিক করলে ওই অংশটুকু রিমুভ হয়ে যেত। ম্যাম কি বললেন? বলছি এখানে আরেকটা টুল আছে না ইরেজারের মধ্যে, ম্যাজিক ইরেজার? হ্যাঁ ম্যাজিক ইরেজার নিয়ে জাস্ট শুধু একটা ক্লিক করলে ওই কালারের সব তো রিমুভ হয়ে যেত। ম্যাম এটা হইলে কি হচ্ছে, ওই যে কিছু খাস কাটা টাইপের হয়ে যাচ্ছে, আচ্ছা বুঝতে জানো পারছি। না? তো কিছু কিছু জায়গায় এটা ইউজ করেন, যে জায়গাগুলোতে সহজে করা যাচ্ছে কিছু জায়গাতে ইউজ করেন, তারপর বাকিটা নিজে নিজে করেন, তাহলে কম সময়ে তাড়াতাড়ি করা যাবে। যে- এরপর যখন দেখা যাচ্ছে একেবারে হচ্ছে না, তখন মাস্ক করে ফেলতে পারেন। মাস্ক করে ব্রাশ দিয়ে করছিলাম না এর আগে, ওইভাবেও করা হ্যাঁ, যেতে পারে। আচ্ছা ম্যাম এটা দেখি, তারপরে যদি না হয় তারপরে চেঞ্জ করবো। ম্যাম ইবুক কভার করতে বললেন নাকি আরেকটি কি বুক যেন কভার বললেন? করেন, ই বুক হলেও হবে বা নর্মালি কোনো যদি বুক হয় তাহলেও হবে। এটা তো সাইজ মোটামুটি নিলেই হচ্ছে, তাই তো না? হ্যাঁ 6 বা 9, এবং স্পাইন হয়তো 1 ইঞ্চি ধরে নেন। ওকে ম্যাম।
পান্থ, এটার ব্ল্যাক লেখাটা মনে হচ্ছে একটু ভিজিবল কম, ব্ল্যাক কালার যেটা, বিশেষ করে ব্যাক পার্টে উপরের অংশটা। হোয়াইট করে দিও। এটা হোয়াইট করে দিলে বোধহয় ভালো হবে, কারণ এই দিকে যে কালারটা আছে এটা ব্রাইট, এখানে ব্ল্যাক থাকলে বোঝা যাচ্ছে, কিন্তু উপরের দিকে যেটা ব্লু, ওটার উপরে ব্ল্যাকটা খুব একটা বোঝা যাচ্ছে না। এবার ঠিক আছে না? হ্যাঁ, এখন ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ হয়েছে মোটামুটি, বেশ একটা ভালো হয়নি। আচ্ছা, দেখছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হ্যাঁ আর একটা জিনিস, হুম। আমি হলো ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করছিলাম, জি। তো এখানে কিছু ইমেজ আছে সেই জন্য দেখেন তো, আফটার বিফোর দিয়ে কিছু করছি, দেখেন তো এগুলো গিগ ইমেজ হিসেবে ব্যবহার করা যায় কিনা। গিগ ইমেজ হিসেবে এভাবে দিতে পারেন, এভাবে হয়তো একটা দুইটা দিতে পারেন, তবে একটু প্রোডাক্ট বেশি দেখাতে পারলে সুবিধা, কারণ নতুন সেলার তো, তারা যখন দেখবে যে খুব বেশি ইমেজ এখানে নাই, তখন তাদের একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয় যে আসলে কাজটা কেমন করতে পারবে। ম্যাম তিনটা, তো তিনটার ভিতরে আমি আফটার বিফোর দিয়ে দুইটা একটা পেজে দিব, হুম। আর এই যে এখানে অনেক কিছু আছে সেইগুলো আলাদা 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 আপনার আলাদা করে প্রোডাক্ট গুলো সাজিয়ে একটা করার চেষ্টা করেন, আর একটাতে হচ্ছে সার্ভিসেস লিখে বা একটা ব্যাচ দিয়ে আর দুই একটা হয়তো সার্ভিসেস প্রোডাক্ট লিখে, দিয়ে। হ্যাঁ সার্ভিসেস লিখে, আর এই যে এখানে কিছু আছে, হুম। হ্যাঁ, মানুষের ছবি আছে, হ্যাঁ, এটার পাশে দিয়ে দিলাম এবং সার্ভিসেসটা লিখে দিলাম। হ্যাঁ, এখন ওইটা থাম্বনেইল হিসেবে করেন, তারপরে প্রোডাক্ট গুলো রাখেন, তারপর আরেকটা যদি বিফোর আফটার রাখতে চান ওটাও রাখেন। এখানে একটা সমস্যা হয়েছে যে চুলটা ভালোভাবে মাস্কিং হচ্ছে না। অন্য ছবি নেন, যেটাতে প্রবলেম আছে সেটা না নিয়ে অন্যটা নেন, কারণ এখানে তো আপনার নির্দিষ্ট কোনো ছবি দিয়ে দেয় নাই যে এটাই করতে হবে। আর হ্যাঁ যখন গিগ করবেন, গিগে লিখে দেবেন যে সিম্পল ইমেজের কাজ করবেন, কমপ্লেক্স ইমেজের জন্য আলাদা করে কথা বলতে হবে, ইমেজ দেখতে হবে। কারণ কমপ্লেক্স ইমেজ বললে এমন একটা কমপ্লেক্স ইমেজ দিয়ে দিল যেটাতে আসলে কাজ করা পসিবল হচ্ছে না, তখন তো সমস্যা। আর এর দেখেন, এরকম আরো রেজুলেশন অনেক ভালো ছবি ছিল না। আছে, এইটা এইটা না নিয়ে এরকম আরো ছবি আছে, অন্য ছবি দিয়ে দেন, কারণ এখানে তো আর ফিক্সড কোনো কিছু না যে এটাই দিতে হবে। এইগুলো করা হয়েছে, আর এখানে একটা আছে। এইটা আর ওই বেবিটা, এই দুইটা মিলে একটা গিগ ইমেজ করতে যাচ্ছি। হ্যাঁ, দেয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে এরকম ব্যাকগ্রাউন্ডের চাইতে এখানে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডও বসাই দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, একটাতে দেখাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ট্রান্সপারেন্ট একটা দিতে পারেন, আর একটাতে হয়তো অন্য কালার দিতে পারেন। আচ্ছা অন্য হালকা কালারটা একটু, হালকা একটু রিটাচ করে দিলেন, হালকা একটু রিটাচ করে দিলেও দেখতে ভালো লাগবে, যে একটু উজ্জ্বল এই ছবিটা এটার থেকে। আচ্ছা ওকে ম্যাম, তাহলে ট্রাই করবো এগুলা।
ম্যাম ব্যাকগ্রাউন্ড অ্যালাইন ঠিক বলতে আছে, কি ব্যানারের সাথে অ্যালাইন করব? ব্যানারের সাথে সেন্টার অ্যালাইন করতে পারেন যদি সেন্টার অ্যালাইন করা পসিবল হয়। আর আরেকটা হচ্ছে আপনি এই যে এখানে প্যারাগ্রাফটা নিয়েছেন না, ও আচ্ছা প্যারাগ্রাফের আচ্ছা একটা অ্যালাইন এখানে ওইটা। হ্যাঁ ইয়েস ম্যাম ইয়েস খেয়াল করছি। ঠিক আছে, এটাতেও সেম। ওহো আমি খেয়াল করিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন। ওকে ম্যাম।
ম্যাম জি, ম্যাম এই যে এই তিনটা করছি ম্যাম, এই একটা, ওকে, এই একটা, আচ্ছা। আর এই একটা ম্যাম। আচ্ছা, ব্যানারের কি গিগ দিবেন আপনি? সবগুলারই তো দেওয়ার ইচ্ছা ম্যাম। ব্যানারের যদি গিগ দিতে হয় এগুলো জেপিজি করে রেখে দেবেন, এক পেজে হয়তো 2টা 3টা করে দিতে পারবেন। যে সাইজে গিগ ইমেজ তৈরি হবে সেখানে 2-3টা করে দিয়ে একটু হালকা শ্যাডো ইউজ করে একটু মকআপের মতো দেখতে লাগবে। তারপর জি ওটাকে গিগ ইমেজ হিসেবে দিয়ে দিবেন। আর এখন এগুলো জেপিজি করে আমাদের গ্রুপে পোস্ট করে দিয়েন যে কাজগুলো করলেন। আর এখন বুক কভারের কাজ করেন। বুক কভার, আচ্ছা ম্যাম ঠিক আছে।
ম্যাম কি বলেন? ম্যাম এই যে আমি যে সেভ করছি হ্যাঁ, এক্সপোর্ট সেভ অ্যাজ, আর্টবোর্ড ক্লিক করেন নাই, এক্সট্রা রয়ে গেছে। না ম্যাম, ও তাহলে আর্টবোর্ড ক্লিক করব। আর্টবোর্ড যদি সিলেক্ট করে নেন তাহলে আর্টবোর্ডের ওই অংশটুকুই আসবে, বাইরের অংশ আসবে না। আর্টবোর্ড সিলেক্ট কিভাবে করব ম্যাম? অটো হয়ে আপনি যায় না? যখন না আপনি যখন ওখানে কাজ করছেন না, সেভ দিচ্ছেন, ওখানে যান, এক্সপোর্ট করেন, সেভ অপশনে যাওয়ার পরে এখানে যখন সেভ করবেন এই যে ও নিচে আচ্ছা, দেখেন ইয়েস ম্যাম, ইয়েস ইউজ ইয়েস, সরি ম্যাম, আর্টবোর্ড, ইয়েস ম্যাম। এটা দিলেই ঠিকঠাক হবে। এটা তো ঠিক আছে, বাট ম্যাম এই যে আহ, বোঝা যাচ্ছে ম্যাম যে ফেটে গেছে। একটু জুম করেন, জুম করে দেখেন কি অবস্থা, রেজলিউশন কম আসতেছে। ইয়েস ম্যাম, এই যে ফেটে ফেটে গেলে তো দেখতেই ভালো লাগছে না ম্যাম। আচ্ছা তাহলে আর একটু রেশিও বাড়াই দিতে হবে, রেশিও বাড়াই দিয়ে কাজ করতে হবে। কত নিয়েছিলেন? ম্যাম মেবি ওয়াইডে ছিল 7.5 আর হচ্ছে হাইটে ছিল 2.5 ইঞ্চি? ইঞ্চি। ইয়েস ম্যাম। তাহলে তো এমন হওয়ার কথা না, রেজলিউশন ঠিক নেই সম্ভবত। এই দেখেন ম্যাম, যদি নেই। এক্সপোর্ট করার সময় ডিপিআই 600 করে দেন। আচ্ছা এইখানে, হ্যাঁ এইটুকু তো ঠিক আছে, নিচে অ্যাডভান্স অপশনস ওপেন করেন। ওইটা না, মোর সেটিংস না, অ্যাডভান্স অপশনস। আচ্ছা এখানে এই যে কালার মোড 300ই তো দেওয়া আছে, 300ই দেওয়া আছে। আপনি এক কাজ করেন, সেভ ফর ওয়েবে যান তো, সেভ ফর ওয়েবে গেলে কিরকম আসে? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এবার এখানে যে পিক্সেলে আসছে না 481 আর 170 ছোট করে আসছে, এখান থেকে বাড়াই দেন। এই যে এখানে ম্যাম। হ্যাঁ, আর উপরে দেখেন জেপিইজি করে দেন, জিপ ফাইল আছে জেপিইজি করে নেন। ইয়েস ম্যাম। এই যে কোয়ালিটি 60% আছে, 100% করেন। ইয়েস ম্যাম। এবার এখান থেকে রেশিও বাড়ায় দেন, 481 দেওয়া আছে, এখানে 1000 বা 1500 বা 2000 এরকম দিয়ে দেন। লিংক আছে, বাকিটা একসাথে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ নিচেরটাও চেঞ্জ হয়ে গেছে, এবার একটু ওয়েট করেন, এটা আরো বড় দেখাবে। এদিকে দেখেন বামে নিচে দেয়া আছে কত পার্সেন্ট, পার্সেন্টটা দেখেন এটা ম্যাম। নিচে, আরেকটু নিচে পার্সেন্ট দেখা যাচ্ছে না, একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখা যাবে। নিচে তো যাচ্ছে না ম্যাম। যে এইখানে আছে, এই যে ইয়া। হ্যাঁ প্রিভিউটা দেখেন, এখন ঠিক আছে, এরপর সেভ করেন। এবার দেখেন ইয়েস ম্যাম, ঠিক আছে, ছোট করা যায়। তাহলে সবগুলো ওইভাবেই করবো ম্যাম? হ্যাঁ সেভ ফর ওয়েব করবেন, যখনই আপনি দেখাবেন ওয়েবে তখন এইভাবে করে নিলে ডিজাইনটা ঠিকঠাক হবে। কারণ ওই যে পিক্সেলে অনেক কম আসতেছে, ওটা ঠিক করে নিলে একটু সাইজটা বড় হয়ে গেল, কোয়ালিটিটাও বাড়ায় দেওয়া হলো, তাহলে ভালো আসবে। ওকে ম্যাম। ম্যাম স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। ওকে, এখানে এই যে অ্যালাইনমেন্টে প্রবলেম আছে। ফার্স্ট পেজ ইজ ফাইন, এটা এমন থাকতে পারে, সমস্যা নাই। এক্ষেত্রে ওই যে এখানে নামটা এই যে থিঙ্ক আউটসাইড দ্য বক্সটা আরেকটু এদিক থেকে লিখে দুইটা তারপর সুন্দর করে মাঝামাঝি দুইটা একসাথে গ্রুপ করে মাঝামাঝি দিতে হবে। এই পাশে যতখানি স্পেস আছে এই পাশে ততখানি নাই, এগুলো ঠিক করতে হবে। আর এটার ফন্ট সাইজ আরেকটু বড় হতে পারে, এটা নিচের দিকেও দেওয়া যেতে পারে। আর নিচে যদি না দেন এখানেও দিলেও দিতে পারেন, আর একটু ফন্টটা বড় করে দিয়ে।
আর এই ফন্টটা আরেকটু ছোট করে দিন, এটার সাথে একদম লেগে যাচ্ছে, তো আরেকটু ছোট করে দিলে জায়গাটাও বাড়বে। আর এই যে বক্সের এই অংশটা, এটা কি ছবি? জি ম্যাম, এটা একটা ছবি নিছি। আচ্ছা, তাহলে এটা একটু ছোট করে দিন, অথবা এটা যদি না দেন তাও হবে, কারণ যেহেতু ছবিটাই এতখানি লম্বা, এখানে যদি না দেওয়া সম্ভব হয় তাহলে দরকার নাই, আর যদি দিতে চান তাহলে একটু ছোট করে দিন। আর এটা ঠিক আছে, এটা তো ম্যাম সমস্যা নাই। ছবি আবার ছোট দিলে, মানে ছবি ছোট দিলে আবার এই যে মানে জায়গা অনেক মনে হবে যেন ফাঁকা ফাঁকা না, আসে। তাহলে ছবি মানে ছবি কাটতে হবে না, এই যে লেখাটা, এই লেখাটা এর সঙ্গে এই যে যে বাই এখানে দেখা যাচ্ছে যে চিন্তা করতেছে এই জায়গায়, এর উপরে এই যে বাল্বটা দেয়া আছে, এর উপরে আছে একদম জাস্ট। এটা আর একটু ছোট করে যদি একটু সরাই দেওয়া যায় তাহলে দেখতে ভালো লাগবে। আর পিছনের পেজের অ্যালাইনমেন্ট নিয়ে অনেক সমস্যা আছে। এক তো হচ্ছে যে এই যে নিচে যতটুকু জায়গা আছে, উপরে দেখেন অনেক বেশি জায়গা রাখা হয়েছে, এইভাবে জায়গাটা রাখতে হতো। আর এখানে যে ছবিটা ব্যবহার করছেন, ছবির সাথে একটা সুন্দর করে স্ট্রোক দিবেন, স্ট্রোক দেওয়ার পরে এই ছবির সাথে অ্যালাইন করবেন অ্যাবাউট রাইটারটা, লেখাটা ছবির সাথে এখানে অ্যালাইন হবে, হ্যাঁ, টপ অ্যালাইন। তারপরে যে প্যারাগ্রাফটা হবে সেই প্যারাগ্রাফটা এখানে লেখেন। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট ঠিক নাই, প্যারাগ্রাফের অ্যালাইন করতে হবে, প্যারাগ্রাফের অ্যালাইন ঠিক করে অ্যাবাউট দ্য বুক এটা যদি এতটুকু থাকে, খুব বেশি দরকার নাই, এতটুকু যদি থাকে, আর নিচে হচ্ছে প্রকাশনীর একটা লোগো আর নাম দিয়ে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। আর অ্যালাইনমেন্ট গুলো ফলো করেন, উপরে নিচে ডানে বামে রুলার নিয়ে মেপে মেপে ঠিক করে নেন। ম্যাম প্রকাশনীর লোগো কি যে কোনো একটা সার্চ দিলে পাবো? পাবলিকেশন একটা লিখে দেন, যে কোনো একটা পাবলিকেশনের লোগো নিয়ে ওখানে লিখে দেন যে এই পাবলিকেশন, তাহলেই হচ্ছে। এটা বাম সাইডে লিখবো না ডান সাইডে? এটা পেছনের পেজে থাকবে, আর যদি এখানে দিতে চান মাঝখানের ফ্ল্যাপেও যদি দিতে চান তাহলে এই অংশগুলো ছোট করে নিচে দেবেন, জাস্ট শুধু লোগোটা। আর লোগো আহ, লোগো দিবেন বামে আর নাম দিবেন ডানে, এক লাইনে। সাপোজ এখানে দিলেন লোগো আর এখানে দিলেন নাম, আর প্রকাশনের অ্যাড্রেস ফোন নাম্বার যদি দেওয়া যায় এক লাইনে, মানে 2 লাইন থাকবে এখানে, তাহলেই হবে। ওকে ম্যাম। ম্যাম বুক কভারেরও কি গিগ হয়? হ্যাঁ, বুক কভারের গিগ আছে তো, বুক কভারের আলাদা সাব ক্যাটাগরি আছে, ভালো সেল হয়, চাহিদা আছে। ম্যাম মোকআপ করা শেষ, দেখেন তো। ওকে, হ্যাঁ স্যার, বুক কভারেরও কিন্তু গিগ দিতে পারেন চাইলে, যদি কয়েকটা বুক কভার ডিজাইন করা থাকে তাহলে বুক কভারের গিগ দিতে পারেন। এর আগে মনে হয় ম্যাম কন্টেস্টের জন্য একটা করা আছে। আচ্ছা, তাহলে ফাইবারে আগে চেক করেন যে বুক কভারের কত সেলার আছে, কতজন, কেমন চাহিদা, কেমন সেল হচ্ছে, প্রাইস আগে দেখে নেন। ভাই এই মকআপটা একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন। দিচ্ছি দেখেন এখানে কিন্তু ভালো সেল হয় বুক কভারের। ম্যাম, সেলার আছে টোটাল 9181 জন, কম অনেক। হ্যাঁ, তুলনামূলক হারে কম কিন্তু। আর বই হচ্ছে এমন একটা জিনিস যে বই কিন্তু লাগেই, এই বইটা যে কিন্তু ভালো চলেও, এই কারণে বুক 11টা কভার রিভিউ সেলও হয়, কারণ প্রতি বছর বছর নতুন করে মোড়ক গুলো চেঞ্জ করা হয়, তাই না? বই সেম থাকলেও কিন্তু কাভার চেঞ্জ করা হয়, আপডেট করা হয় কিছুটা হলেও।
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করা হয়। তারপর আপনার অনলাইনে যে সমস্ত বই পাওয়া যায় পিডিএফ আকারে, সেগুলোরও কিন্তু ই বুক হিসেবে বুক কভার ডিজাইন হয়। বাচ্চাদের বইয়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়, আর বইয়ের চাহিদা কমবে না, বইয়ের চাহিদা বরং বাড়েই। অনলাইনে হলেও কিন্তু ই বুক কভার হচ্ছে, এখন সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাইরের কান্ট্রি গুলোতেও ইভেন এখানেও। তো সেক্ষেত্রে ই বুকের কিন্তু কম্পিটিশনটাও বাড়ছে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু বুক কভারটা বেশ ভালো চাহিদা সম্পন্ন একটা কাজ। এবং ভালো সেল হচ্ছে। দেখেন 27টা এবার রিভিউ দেখবেন একজন first তার গিগ উপরে। ম্যাম 11টা রিভিউ নিয়েও দেখলাম উপরে। হ্যাঁ 11টা রিভিউ নিয়ে উপরে আছে, অনেক এই যে আছে দুইটা এরকম, review অল্প ভালো। 2টা রিভিউ 5টা রিভিউ এরকম অনেকে আছে যারা উপরের দিকে আছে, এদের তো রিভিউই নাই। আরো ও, উপরে যেগুলা এই যে ম্যাম এটা রিভিউ নাই। রাইজিং ট্যালেন্ট কোনো রিভিউই নাই, একটাও নাই। স্টিল তারা কিন্তু ভালো করছে। তো স্টার্টিং এর বুক 30 কভারের একটা গিগ দিতে পারেন, বুক কভারের গিগে ভালো করতে পারবেন। ম্যাম এবার ঠিক আছে না? ফার্স্টের পেজটা। জি দেখছি। ওকে, হ্যাঁ ফার্স্টের পেজটা এখন মোটামুটি ঠিক আছে, বাট এটা হচ্ছে আউটসাইড দ্য বক্স, এটা কি একসাথে লেখা না আলাদা লেখা? কোনটা ম্যাম? টেক্সট গুলো সবগুলো একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে সেন্টার অ্যালাইন করে দেন। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, হ্যাঁ এখন ঠিক আছে। আমি বাই জাস্টিন এভেরিটা এরকমই রাখবো? হ্যাঁ এটা মাঝখানে থাকলেও সমস্যা নাই, তবে এই যে দা বক্সটা যদি সাইডে রাখেন তাহলে এটাও সাইডে দিতে পারেন। সেক্ষেত্রে যে দা বক্সের যে লাইনটা লাস্ট, এর বাইরে যেন না যায়, কারণ এই অংশটুকু বাকি রাখছি আমরা, এই অংশটুকু বাকি রাখছি আমরা, ঠিক আছে? তো এটা যদি সরায় দেন তাহলে এটা এই পর্যন্ত দিতে পারেন। না এমনি মাঝখানেও কি এটা হ্যাঁ থাকে? মাঝখানে রাখলেও খারাপ লাগবে না, মাঝখানেও রাখা যেতে পারে। তবে এই বইয়ের যেহেতু এই নামটা 2টা লাইনে লিখতে হয়েছে, এটা এখানে একটু সরাই দিলেই ভালো লাগবে। এই পাশে সরাই দেবো তাহলে ম্যাম? হ্যাঁ ওকে ঠিক আছে। এবার লাস্ট পেজটা ঠিক করেন, তাহলেই হচ্ছে।
ম্যাম ফাইল ইপিএস ফরম্যাটে সেভ করতে গেলে কি করা লাগবে? সেভ অ্যাজ করেন। হ্যাঁ, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এখান থেকে চেঞ্জ করেন এই যে ইপিএস। ইপিএস ম্যাম ইপিএস আর এআই দুইটা একই ফরম্যাট না? একই ফরম্যাট না, দুইটা আলাদা। ইপিএস আর এআই একই ধরনের, দুইটাই ভেক্টর, বাট দুইটা সেম না। ম্যাম এডিটেবল কি এআইটা বেশি সুবিধা এডিটেবলের জন্য? না, ব্যাপারটা সেরকম না। যেমন আমরা যখন ওয়ার্ড ফাইলে কাজ করি, সেটাকে আমরা পিডিএফ করি যাতে নষ্ট না হয়, তাই না? অনেক সময় করি। কিন্তু ওয়ার্ডে কাজ করা একরকম আর পিডিএফ নিয়ে কাজ করা আর একরকম। যদিও এখানে ওয়ার্ড আর পিডিএফ এর সাথে তুলনাটা ঠিক যায় না, কারণ পিডিএফটা আমরা ওইভাবে এডিট করতে পারি না, কিন্তু ইপিএসটা এডিট করা যায়। কিন্তু এই সফটওয়্যারের যেটা নিজস্ব সেটা হচ্ছে এআই। মানে নর্মালি আমি যদি সেভ করি শুধুমাত্র, তাহলে ডিফল্ট কি আসবে? এআই আসবে। বাট আরেকটা ভেক্টর ফাইল যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি ইপিএস করতে পারবো, যেটা ভেক্টর ফাইল, এবং ওটাও এডিটেবল, এডিট করা যাবে। ইপিএস ফাইল অনেক সময় অনেকে চায় যে সাপোজ আমার হচ্ছে ইলাস্ট্রেটর নাই, আমি ইলাস্ট্রেটর ব্যবহার করি না, আমি অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করি, ভেক্টরই অন্য কোনো সফটওয়্যার হয়তো বা, যেটাতে এআই সাপোর্ট নাও করতে পারে, তো সেই ক্ষেত্রে ইপিএস প্রয়োজন হতে পারে। ম্যাম ইপিএস আর অন্য কোন সফটওয়্যার দিয়ে ওপেন করা যায় ম্যাম? ইপিএস কোরেল ড্র দিয়ে ওপেন হয় কিনা নট শিওর, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে ইপিএস টা অনেকেই নেয়, কারণ অনেকের কাছে হয়তোবা ইলাস্ট্রেটরের এক একটা ভার্সন থাকে না, আলাদা আলাদা, সেক্ষেত্রেও অনেকের প্রবলেম হয়, যে কেউ হয়তোবা ইউজ করছেন সিএস, কেউ হয়তোবা ইউজ করছেন সিএস এ সিসি। মনে হয় এআই সাপোর্ট করে না, তাই না ম্যাম? এআই যেটা আপনি এখানে সেভ করবেন, সেই ফাইলটা ওখানে প্রবলেম করবে, বাট ইপিএস যদি হয় তাহলে প্রবলেম হবে না। কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, সিএস আর সিসি এর মধ্যে কিছু পার্থক্য আছে, তো সেই জন্য। তো সেই ক্ষেত্রে যদি ইপিএস করে নেওয়া হয়, সেটা সুবিধা হয়। ওই যে এটা দিয়ে দেখেন। ম্যাম জি বলেন। ম্যাম স্ক্রিন শেয়ার করলে ওটা একটা শেপে চলে দেখেন। আসবে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ক্লিক করলে। ম্যাম বলছিলাম যে এটা কি ম্যাম এভাবে রাখবো নাকি আর কিছু করবো ম্যাম? ওয়েট করেন দেখি। হ্যাঁ, এটা এভাবে দেয়া যেতে পারে 24/7। আচ্ছা, 24/7 সার্ভিস লিখলেও হয়, এক্সক্লুসিভ সার্ভিস লিখতে পারেন, 24/7 এক্সক্লুসিভ সার্ভিস। অর্ডার নাও বাটনটাতে একটু গ্রেডিয়েন্ট দিলে আরো বেশি রিয়েলিস্টিক হবে। আর এই অর্ডার exclusive- নাওয়ার বাটনটা? হ্যাঁ, অর্ডার নাওয়ের যে শেপটা যেটা, আচ্ছা সে আচ্ছা ম্যাম। আদারওয়াইজ ঠিক আছে, এভাবে ডিজাইন করলেই হবে। আর অন্য পেজে তো আর এতগুলো ডিটেলস লিখতে হবে না, অন্য পেজে আপনি হচ্ছে শুধুমাত্র ফ্লায়ার গুলো সেট করে দিবেন, তাহলেই হবে। এই কার্ভেচার টুলটা ফটোশপের কার্ভেচার টুল একই রকম কার্ভেচার পেন। ম্যাম জি বলেন। ম্যাম আর কিছু শুনতে পাইনি ম্যাম, ভয়েস আসেনি আপনার। আচ্ছা, বলছিলাম যে এইটা ফার্স্ট পেজ তো এমন হলো, ঠিক আছে। সেকেন্ড জি, পেজ যখন ডিজাইন করবেন, সেকেন্ড পেজে তো এতগুলো টেক্সট লিখতে হবে না, তখন হয়তো বা দুইটা ফ্লায়ার একসাথে, দুইটা বা তিনটা, যে কটা দেওয়ার পসিবল হয়, ফ্লায়ার গুলো শুধু দিবেন, তাহলেই হবে। হ্যাঁ ম্যাম পরবর্তী ওইটা যে দুইটা হবে। ওইভাবেই দিব আর কি। আচ্ছা ঠিক আছে, এটাই বলছি। ম্যাম তাহলে এই এটা যেভাবে আছে তাহলে ম্যাম এরকমই থাকবে? হ্যাঁ, মানে থাক, এখানে একটু সমস্যা নেই। মানে 24/7 যেটা এখানে একটু বেশি সাদা সাদা ছিল তো, হ্যাঁ, এটার জন্য কেমন একটা লাগতেছিল, মানে খুঁতখুত লাগতেছিল আমার কাছে। আচ্ছা, এই সেটা জন্য এটা একটু বড় করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা একটু বড় করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এটাতে ম্যাম ওই যে মানি ব্যাগ, মানে ওই ব্যাজ গুলো দিতে চাইছিলাম না, যে না ফার্স্টে একটা দিলেও দেয়া আছে। সমস্যা নাই, ব্যাচ গুলো যে দিতেই হবে এমন না। আর এই যে ছবিটা সেভ করবেন না যখন, তখন হচ্ছে রিনেম করে নামটাও দিবেন ফ্লায়ার ডিজাইন। প্রত্যেকটা ইমেজের নামগুলো ওইভাবে দিবেন, এবং তারপরে যেভাবে এসইও দেখাইছিলাম ওইভাবে এসইও করে নেবেন। ফটো সেভ করে প্রয়োজনে প্রপার্টিজ থেকে করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আর ডেসক্রিপশন গুলো রেডি করেন, যদি ক্লাসে থাকতে থাকতে সবগুলো রেডি হয়ে যায় তাহলে আজকে পাবলিশ করা যাবে, আর যদি না হয় তাহলে পরে পাবলিশ করবেন। ম্যাম আজকে মনে হয় হবে না ম্যাম।
আচ্ছা ঠিক আছে, যতটুকু রেডি করা যায় ততটুকু রেডি করে ফেলেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে। ম্যাম হচ্ছে এসইও বলতে হচ্ছে আপনি যে এইভাবে দেখাইছিলেন এটা নাকি হচ্ছে যে কিওয়ার্ড যেভাবে অ্যাড করতে হয় ওইটা এসইও। ম্যাম ওইটা ম্যাম হচ্ছে এক্সপোর্ট তারপরে হচ্ছে আপনার না ওইটা তো সেভ ফর এসইও না, এটা হচ্ছে আপনি এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব দিয়ে জেপিজিটা সেভ করে নিলেন। জেপিজিটা সেভ করার পর জেপিজি রাইট ক্লিক করলে প্রপার্টিজ পাওয়া যায় প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা ফাইলের। তো প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে ডিটেলসে ওখানে ট্যাগ, তারপর আপনার ডিটেলস সবকিছু অ্যাড করা যায়, ওখানে অ্যাড করে দিলেই হবে। ঠিক আছে, এর আগে ক্লাসে দেখাইছিলাম, আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি একটা যে কোনো ছবি ওপেন করেন, ওখান থেকে দেখাই দিচ্ছি। এই যে এইখানে, হ্যাঁ ডিটেলসে আসেন, ডিটেলস, এটা তো জেনারেল, রাইট ক্লিক প্রপার্টিজ ডিটেলস, হ্যাঁ এইখানে আপনি এই যে আছে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, এগুলো অ্যাড করবেন, এগুলো অ্যাড করলেই হবে। ক্লিক করেন এখানে, না ডান দিকে ক্লিক করেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে লিখবেন। আর ট্যাগ গুলো যেটা লিখবেন, ট্যাগ আবার এখান থেকে কপি করে রাখবেন, সবগুলো ইমেজে একই রকম ট্যাগ গুলো দিয়ে দিবেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে। আচ্ছা পান্থ কন্টিনিউ করেন, জি ম্যাম। ওটিটা দেখে নেন। ম্যাম আরেকটা কথা হচ্ছে ম্যাম এই কাজটা যখন আমি ফটোশপে করতেছিলাম হ্যাঁ তখন এইগুলো ম্যাম মানে ব্লার হয়ে যাচ্ছিল কেমন, কোনটা? সেই জন্য এটা ইলাস্ট্রেটরে করতেছি আর কি। এই যে এই লেখাগুলা হেডলাইন, তারপরে হোয়াই চুজ আস, অ্যাবাউট আস, হ্যাঁ মানে ফ্লায়ারের এইগুলাই। ইলাস্ট্রেটরে করলেও প্রবলেম নাই, কাজগুলো আপনি ইলাস্ট্রেটরে করেন, ফটোশপের চাইতে যদি ইলাস্ট্রেটর ইজি মনে হয়। আর ইমেজ রেডি করার জন্য যদি আপনি ইলাস্ট্রেটরে ইমেজ রেডি করেন তাতেও কোনো সমস্যা নাই। মানে ইলাস্ট্রেটরে করতেছি ম্যাম এই জন্য যে হচ্ছে এই লেখাগুলো মানে ব্লার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটরে করেন, সমস্যা নেই। আচ্ছা টেক্সট টুলের কাজ তো পারেন তাই না অর্পিতা আপু? হ্যাঁ আর এখানে যে আছে আছে টাইপ অনে প্যাড টুল আছে। এই তো মনে হয় টাইপ অনে প্যাড টুল ভুলে গেছি, ট্রাই করে দেখি একবার। এই যে এরকম করে নেওয়া যাবে। এটা করার জন্য প্রথমে যেই শেপের উপর আপনি নিতে যাচ্ছেন ওই শেপ নিবেন। সাপোজ এখানে একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে এটার ফিল কালার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে যে এই যে টাইপ অনে প্যাড টুল নিয়ে এখানে ক্লিক করতে পারে, এটা ইয়ে হয়ে যাবে। মানে আপনি নিজের মতো যে কোনো শেপের উপর এইভাবে টেক্সট দিতে পারবেন। এটা হলো টাইপ অনে প্যাড টুলের কাজ। আচ্ছা আর এখানে লাইন সেগমেন্ট টুল আর হচ্ছে হলো আর্ক টুল, সব এক একটা শেপ বেসিক্যালি। পরে এখানে আছে হলো স্পাইরাল টুল। এটা হলো যে ক্যালেন্ডার বানানোর জন্য শর্টকাট। এখান থেকে ফিল আর স্ট্রোক কালার চেঞ্জ করে দিলে ইজিলি ক্যালেন্ডার হয়ে যাবে। পোলার গ্রিড টুল। ম্যাম এটা কি বেসিক্যালি চার্ট টার্ট বানানোর জন্য দেয়া নাকি? চার্ট, ক্যালেন্ডার, এটাও ম্যাম পোলার গ্রিড আপনি এখানে বিভিন্ন শেপ তৈরি করার জন্য, যেমন ওয়াইফাই এর সিম্বল তৈরি করবেন, এখান থেকে আনগ্রুপ করে মাঝখানের অংশটা সরাই দেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ করে শুধু মাঝখানের লাইনস যেটা ওইটাতে ক্লিক করেন, হয় নাই মাঝখানেরটা, হ্যাঁ সরাই দেন এটা। এবার এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো, অনেক সময় ইলিপস নিয়ে কাজ করি না আমরা, এখান থেকে কেটে কাজ করতে পারবেন সুবিধা মতো। ম্যাম বুঝছি এবার।
আজব ওয়াইফাই হয়ে গেছে। অর্পিতা আপু প্যাথফাইন্ডারের কাজ করেন? কি ভাইয়া? প্যাথফাইন্ডারের কাজ করেন? পাথফাইন্ডার এই যে না। এখানে যেটা আছে পারেন? না ভাইয়া। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আর এখানে যে সবগুলো তো শেপ ফটোশপের মতোই, রেক্টেঙ্গেল, তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার। এই যে ফ্লেয়ারে নিজের ইচ্ছা মতো সেট করে নেওয়া হবে সব জিনিসপত্র, কত কি লাগবে। gradient, radial, lines, point, এরপরে আছে হলো পেইন্ট ব্রাশ টুল। ব্লক ব্রাশ টুল প্রাইস সেমই হবে। এগুলোর কাজ ঠিকঠাক আমিও জানি না, আমার লাগে না, এগুলো ভালোই তো কাজ করি। কোনটা? এখানে এই যে ইরেজার টুল আছে কোনটার কাজে প্রবলেম আছে বলেন বন্ধ? ম্যাম, এই যে এগুলো তো এমনিতেও লাগে না। শেপ, আচ্ছা শেপ আর লাগে না আপনার। পেন্সিলও খুব একটা লাগে না। স্মুথ টুল কাজে লাগে, পাথ ইরেজার অনেক সময় পাথ মুছে ফেলতে কাজে লাগে, আর জয়েন্ট টুল কাজে লাগে। ম্যাম জয়েন্ট টুল জয়েন্ট আমি তো কিভাবে এখান থেকেই করি ম্যাম। এই যে জয়েন্ট টুল দিয়ে কিভাবে করবেন? দুইটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি সিলেকশন করে নেন, সিলেকশন করে যদি রাইট ক্লিক করে জয়েন দেন তাহলে জয়েন হয়ে যাবে, এটাই। জি ম্যাম, এই যে এখান থেকে করবে, হ্যাঁ, এটা দিয়ে করে। তারপরে এখানে আছে যে ইরেজার টুল। ম্যাম সিজর দিয়ে কাটতে গেলে যেন কি করতে হবে? সিজার দিয়ে কাটতে গেলে আপনার হচ্ছে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করেন। এই পয়েন্টে যে না ক্লিক করলে দুইটাতে কাটবে না। ক্লিক করছি। হ্যাঁ, এই একটা পয়েন্টে ক্লিক করলেন, একদম এক্সাক্ট পয়েন্টে আরেকটা। এইখানে আর একটা করা আছে, দুইটা। হ্যাঁ, এবার সিলেকশন টুলে চলে যান, সিলেকশন টুলে যান। সিলেকশন টুল, এই দেখেন এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, ব্যাক আলাদা সাইড। হয়ে গেছে। ও জি ম্যাম, বুঝতে পারছি। সহজে কাটার জন্য ম্যাম। হ্যাঁ, এখানে একটা নিতে হবে, এখানে একটা।
ম্যাম নাইফের কাজটা পারি না ম্যাম। নাইফের কাজটা হচ্ছে আপনি জাস্ট মাঝখান দিয়ে ড্র্যাগ করে চলে যান, কেটে দেন। হ্যাঁ, এবার সিলেকশন টুলে যান, সিলেকশন নিয়ে কাটেন, তাহলে বেটার। হ্যাঁ, এবার কাটেন। এবার সিলেকশন টুলে যান, দেখেন কাটলো কিনা। আলাদা সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন, পুরাটা না, হাফ হাফ সিলেক্ট করেন, উপরের অংশটা সিলেক্ট করেন, দেখেন কতটুকু সিলেক্ট হচ্ছে। ডিরেক্ট সিলেকশন দিয়ে করবো ম্যাম। ডিরেক্ট সিলেকশন দিয়ে করেন। এটা আপনার ফিল কালার থাকলে খুব সুন্দরভাবে বোঝা যায়, কেটেও যায়। আপনি একটা কাজ করেন, একটা শেপ নেন যেটাতে ফিল কালার আছে, এরকম একটা শেপ নিয়ে তারপর কাটেন। হ্যাঁ, এবার কাটেন। ও হ্যাঁ। ম্যাম কেটে গেছে। কাটছে। জি ম্যাম। আলাদা আলাদা আগে বাইরে সিলেকশন নেন, তারপর সিলেকশন করে তারপর ছড়ান। এবার কেটে গেছে। রোটেট তো এমনিতে এইভাবে করা যাবে। হ্যাঁ, ট্রান্সফর্ম রোটেট, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি করতে যাচ্ছেন, তারপরে প্রিভিউ অন করলে দেখতে পারবেন কিভাবে হচ্ছে এটা। তারপরে জাস্ট কপি করতে গেলে কপি করবেন, আর যদি ওকে করতে হয় তাহলে ওকে করে দেবেন, তাহলে আর কপি হবে না। আর এখানে আছে রিফ্লেক্ট ওখান থেকে করা যাবে। এখান থেকে করলে কি হবে, মাঝখান দিয়ে করা যাবে, এটাই হলো একটা সুবিধা। মাঝখান দিয়ে আর এটা স্কেল টু, ম্যাম স্কেলটাও পারি না। স্কেলটা আপনাদের দেখাইছিলাম যে একটা সিলেক্ট করেন, একটা শেপ। হ্যাঁ, সিলেক্ট করা আছে, এবার স্কেলে আসেন। হ্যাঁ, এই যে পয়েন্টের উপরে অলটা চেপে ক্লিক করেন। এই যে এখানে দেখেন ইউনিফর্ম আছে, নন ইউনিফর্ম আছে, এটা আপনাদের দেখাইছিলাম, বাট টুল ইউজ করে না, রাইট ক্লিক করলেও এই একই অপশন পাওয়া যায়, ওখান থেকে করছিলেন। ইউনিফর্ম দিলে চারদিক থেকে সমানভাবে ছোট বা বড় করা যায়, আর নন ইউনিফর্ম দিলে ভার্টিক্যালি এবং হরিজন্টালি আলাদা আলাদা ভাবে চেঞ্জ করা যায়। মানে একই সাথে অনেকগুলো শেপকে আপনি একই ভাবে কমাইতে পারবেন। অনেক সময় থাকে না যে একই রকমের একই সাইজের অবজেক্ট অনেকগুলো ইউজ করছি আমরা, জি ম্যাম। সেক্ষেত্রে একসাথে ছোট বড় করার প্রয়োজন হয়, যে একটা একটা করে করলে রেশিও ঠিক থাকবে না, তো সবগুলো একসাথে সিলেক্ট করে এভাবে স্কেল থেকেই বাড়াই দিতে পারবেন। হয়তো আমি চাচ্ছি ঠিক ডাবল হোক, কিন্তু ঠিক ডাবল কতটুকুতে হবে এটা তো আর আমি নর্মালি বুঝতে পারবো না। এখান থেকে যদি স্কেল অনুযায়ী করা যায় তাহলে সহজে করতে পারবেন। জি ম্যাম, বুঝতে পারছি এবার। শেয়ার টুল, ও ম্যাম এটা মনে আসছে, ভুলে গেছিলাম। ঠিক আছে। আমাদের অনেক সময় যে এই টাইপের শেপ নেওয়া লাগে, ওই সময় আমরা জাস্ট একটা সোজা রেক্টেঙ্গেল বা যে কোনো শেপ নিয়ে এটা এখান থেকে শুধু যদি শেয়ার করে দিলেই হবে যে কত অ্যাঙ্গেল চেঞ্জ পার্সেন্ট করে হবে, তাহলে এটা কিভাবে বাঁকা হয়ে হবে। যাবে, সেম প্রপোর্শন মেনটেন করে বাঁকা হবে। ম্যাম আপনি পিসি আগে চার্জে লাগান। বুঝি নাই। আপনার পিসি চার্জ টুলগুলো আছে, উইথ টুলটা এখানে কাজ করে না। উইথ টুলটা তো শুধু স্ট্রোকে কাজ করে, ওটা তো সেদিন দেখাইছিলাম। আর এই যে এর মধ্যে আছে ওয়ার্প, তারপর আরো কয়েকটা টুল আছে না, ওইগুলো ইউজ করেন।
উইথ টুলের এটা বাড়ানো যাবে কমানো যাবে, হ্যাঁ। বুঝতে পারছি। উইথ কমিয়ে বাড়িয়ে যদি কোনো ডিজাইন করতে হয় এন্ড দেন পরে আপনি এক্সপ্যান্ড করে নিবেন, তাহলে এটা শেপ হয়ে যাবে, এটার স্ট্রোক থাকবে না। ম্যাম এগুলো লাগে না সেরকম তাই মনে থাকে হ্যাঁ, না। এগুলো বেশি একটা দরকার হয় না, যেগুলো বেশি প্রয়োজন হয় সেগুলোই কিন্তু আপনার কাজ করতে হবে। এখানে ফিল কালার নেন, একটা ফিল কালার নেওয়ার পরে বাকি অংশগুলো দেখেন, এগুলো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ক্লিক করেন, এইগুলোই কাজ। আর এই যে এখানে চিহ্নটা যেরকম দেখতেছেন না, অনেকটা এরকমই কাজ করে, যে পয়েন্ট ধরে ধরে আপনি পাথের উপরে যখন কাজ করবেন, পাথ ছাড়া এটা কাজ করবে না। মাঝে যদি আপনি কাজ করতে যান তাহলে হবে না, কিন্তু পাথে কাজ করবে এটা। পাথের উপরে ধরে ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, তারপরে এরপর আছে টুইস্ট, এই যে টুইল, টুইল এটা হচ্ছে টুইল করবে, জাস্ট শুধু ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা রাউন্ড রাউন্ড হতে থাকবে। যদি পাথ না থাকে মাঝখানে দেন তাহলে হবে না, কিন্তু পাথ আছে জন্য হচ্ছে। তো বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন। এই ধরনের ডিজাইন গুলো ম্যাক্সিমাম কিন্তু টি শার্টের মধ্যে আসে, এই জন্য টি শার্ট ডিজাইনের জন্য স্পেশালি এই কয়েকটা টুল ইউজ করতে পারবেন। তারপরে এখানে আরো কয়েকটা টুল আছে, এই সবগুলো টুলের প্রায় একই ধরনেরই। এখানে টুলগুলো যেরকম দেখছেন এখানে দেয়া আছে ওরকম ভাবেই কাজ হয়। প্লাকার আছে, ব্লোট আছে, বাইরের দিকে এক জায়গায় একটু বাইরের দিকে ড্র্যাগ করেন, এক জায়গায় একটু ভেতরের দিকে ড্র্যাগ করেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটু রাউন্ড আকারে আসে, আর পয়েন্ট ধরে নিয়ে গেলে একটু কর্নার মতো আসবে। আচ্ছা, এরপরে নেক্সট টুলটাতে আসেন, এখানেই আছে এর মধ্যে, এটাতেই অ্যাপ্লাই করা যাবে। নেক্সট টুলটাতে আসেন, নেক্সট আছে ব্লট, এটাও অনেকটা একই ধরনেরই, এটাই যে পুরোপুরি রাউন্ড আকারে আসে, কমাইতে পারবেন বাড়াতে পারবেন। এরপর আরো আছে, দেখেন আরো কয়েকটা টুল আছে, রিঙ্কেল আছে বোধহয়, স্ক্যাল্প আছে, খাঁজ কাটা টাইপের একটা ডিজাইন চলে আসবে। এটাকে আপনি আবার ড্র্যাগ করতে পারেন বাইরের দিকে বা ভেতরের দিকে, তাহলে একটু অন্যরকম আসবে স্টাইল। আরো আছে দেখেন, এর ভেতরে আরো আছে, ওগুলো অ্যাপ্লাই করেন। এই গ্রুপটার মধ্যে যা যা আছে এগুলো সবগুলোই আপনি টি শার্ট বা বিভিন্ন স্টাইলিশ ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এটা একটু শার্প কোয়ালিটি। হ্যাঁ, এটা একটু শার্প বেশি হবে। বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার সময় অনেক সময় কাজে লাগতে পারে। কার্টুনের চুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কার্টুনের চুল বলেন বা ফারি টাইপের বিভিন্ন ডিজাইন হয়, সেই সমস্ত ডিজাইন ইউজ করা যেতে পারে। এখান থেকে এক্সপ্যান্ড করে নিয়ে দেন আপনি আপনার মতো করে কেটে নিলেন, যে এতটা লাগবে না আমার, শুধু এইটুকু লাগবে, ইউজ করা যাবে। আর আছে রিঙ্কেল, রিঙ্কেলটা অনেকটা এই ধরনেরই, মাঝে কাজ করে না, পাথে পাথে কাজ করেন হবে। এটা অলরেডি অনেক নেওয়া হয়েছে। হ্যাঁ, একটার উপরে আরেকটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে। অন্য টুলের অন্য একটা শেপ নেন, শেপ নিয়ে তারপর ট্রাই করেন। এটাতে খুব সামান্য পরিবর্তন হয়, খুব বেশি হয় না। টি শার্টে অনেক ডিজাইন থাকে না, যে সিম্পলি মাঝখানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল কে জাস্ট এরকম ভাবে ক্রিয়েট করে মাঝখানে টেক্সট, আর কিছু নেই। বেশি উঠতেছে না ম্যাম, বাইরেও বেশি যাচ্ছে না হ্যাঁ, সামান্য, এটাতে খুব সামান্য পরিবর্তন হয়। ফ্রি ট্রান্সফর্ম টু ফ্রি ট্রান্সফর্মে ফ্রি ভাবে ট্রান্সফর্ম করা যায় প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। এটা তো হচ্ছে একটা আপনার কর্নার ধরেই হবে, শুধু উপরে যেটা আছে হ্যান্ড দেওয়া ওইটা নেন, এটা নিলে আরো বেশি বাঁকা করা যাবে, বাঁকানো সোজা যেরকম দরকার আপনার, পয়েন্ট ধরে ধরে সরান, পার্টিকুলার পয়েন্ট ধরে ধরেও সরানো যাবে। আর উপরে এই যে এখানে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের এই যে এখানে একটা অংশ আছে না, এখান থেকে আপনি কোন জায়গায় চেঞ্জ করবেন
কোন জায়গা থেকে পরিবর্তন হবে, এই পয়েন্ট গুলো চেঞ্জ করলে সেন্টার থেকে পরিবর্তন হবে নাকি রাইট সাইড থেকে নাকি লেফট সাইড থেকে, এখানে এই পয়েন্টটার সাথে আপনি ঠিক করে নিতে পারবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। পার্সপেক্টিভ চেঞ্জ করার প্রয়োজন হয় না অনেক সময়, যে একটা লোগো ডিজাইন করছে দেখা যাচ্ছে যে এইচটা মনে হচ্ছে ফ্লোরে একদম ইয়ে করা আছে, তো জি। এইগুলা এখান থেকে করা যাবে। নিচে একটা শ্যাডো দিয়ে দিলেই 3D। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কাজগুলো বেশি করার চেষ্টা করবেন, এগুলো জাস্ট জানা থাকলো যদি কখনো প্রয়োজন মনে হয় আর কি। জি ম্যাম, বুঝতে হয়ে পারছি। গেছে। কিন্তু ম্যাম আমি চাচ্ছিলাম যে ওই যে আমি কালার যে কোডটা নিলাম না, হুম, হ্যাঁ মানে ওইভাবে। কোড দিয়ে আপনি এই যে একটা কালার বের করে নিলেন না, আপনি হ্যাঁ সাপোজ হ্যাঁ অন্য কোথাও থেকে কপি নিচ্ছেন, তাই তো? অন্য হ্যাঁ কোথাও হ্যাঁ থেকে নিলে ছবি নিয়ে আসবেন, ছবি থেকে সরাসরি কপি করবেন, আর যদি শুধু আপনার কাছে কোড থাকে আর কিছু না থাকে, তাহলে আপনি কোডটা এখানে কালার পিকারে যে এখান থেকে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেলে কালার নিয়ে নিবেন, তারপর ওখান থেকে কালার পিক করে নিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, বুঝছি। এইভাবেই করি, তা ভাবলাম যে ওইভাবে কোনো শর্টকাট আছে কিনা আর কি, তাই। এটাই সহজ।